নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। শ্রমশ্রী প্রকল্পকেই আপাতত পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের বিকল্প হিসেবে তুলে ধরছে সরকার। অর্থাৎ ভিন রাজ্যে হেনস্থার শিকার হয়ে বা ভয়ে রাজ্যে ফিরে আসছেন যে পরিযায়ী শ্রমিকরা, মাসিক তারা 5,000 টাকা ভাতা পাবেন শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে, এমনই ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, এই প্রকল্প কি আদৌ পরিযায়ী শ্রমিকদের সমস্যার কোনো সুরাহা দিতে পারবে, নাকি নেহাতি ভোট ব্যাংকের খেলা? এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ রয়েছেন সিনিয়র জার্নালিস্ট প্রশান্ত ভট্টাচার্য এবং রয়েছেন অর্ণব পাল, পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পশ্চিম মেদিনীপুরের জেলা আহ্বায়ক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। অর্ণববাবু, শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনারা দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করছেন। আমরা অনেকগুলো প্রোগ্রামও করেছি যেখানে আপনি ছিলেন, সমস্যার কথাগুলো তুলে ধরেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করা হয়েছে, এ ব্যাপারে আপনাদের কি মতামত? আপনারা কিভাবে দেখছেন? যখন শ্রমশ্রী প্রকল্পটি ঘোষণা করা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আমরা এটাকে খুব ভালোভাবেই দেখেছি এবং প্রকল্পটিতে যে সাময়িক সুরাহার বন্দোবস্ত করা হয়েছে সেটা প্রশংসনীয়। কিন্তু তারপরে কয়েকটা কথা থেকে যায়। সেটা হচ্ছে আপনি যেরকম উল্লেখ করলেন একেবারে প্রথম দিকে, যে শ্রমশ্রী প্রকল্পে যারা ভিন রাজ্যে অত্যাচারিত হয়ে ফিরে আসছেন তাদেরকে একটা সাময়িক সুরাহা হিসাবে এককালীন যাতায়াতের খরচ হিসাবে 5,000 টাকা এবং 1 বছর যতদিন না তারা কোনো কাজ পাচ্ছেন 1 বছর পর্যন্ত তাদের মাসিক 5,000 টাকা ভাতা দেওয়ার কথা একটা ঘোষণা করা হয়েছে। এটা সুরাহা দেওয়ার ক্ষেত্রে এক প্রশংসনীয়। কিন্তু মুশকিল হচ্ছে যেটা, এই প্রকল্পটি সরকারিভাবে গেজেট নোটিফিকেশন হয়েছে 19শে আগস্ট। আজকে 3রা সেপ্টেম্বর হতে চললো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পোর্টালটি এখনো চালু হয়নি। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে, ওই আগে প্রথম দিকে যখন পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের যে ফর্মটি পাওয়া যেত, সেই ফর্মটি সব জায়গায় লোকে হাতে লিখে জমা করছে, কিন্তু এটা আলটিমেটলি শেষ পর্যন্ত পোর্টালেই আপলোড করতে হবে। তো পোর্টাল যতক্ষণ না চালু হচ্ছে সুতরাং এই কাজটা এগোবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মাসিক 5,000 টাকা একটা মানুষের সাময়িক একটা সুরাহা হতে পারে, বা তার যে সে যে হঠাৎ করে একটা ফিরে এসে আর্থিক সংকটে পড়ে গেছে তার একটু তার আর্থিক সাহায্য হতে পারে। কিন্তু যেটা দরকার, তারপরে তার একটি কাজের বন্দোবস্ত দরকার, কারণ 5,000 টাকায় কারোর সংসার চলে না। এবং আপনারা দেখবেন অনেক সময় যারা হরিয়ানা, দিল্লি এইসব জায়গা থেকে ফিরে আসছেন, তারা স্বামী স্ত্রী মিলে প্রায় ধরুন, আমি যদি গড়ে ধরি, 1,030-1,040 টাকা তারা রোজগার করে নিতেন। এর বেশিও আছে, কমও আছে, আমি গড়ে ধরলাম। তো সেখানে তারা ফিরে আসার পর হঠাৎ করে কর্মহীন হয়ে পড়লে তাদের যে একটা জীবন জীবিকার যে একটা মান ছিল, তারা যে বাঁচতেন যে অর্থটা নিয়ে, সেখান থেকে হঠাৎ এই জায়গায় পড়লে 5,000 টাকার পাশাপাশি কিন্তু একটা কর্মসংস্থান চাই। এখন সেইটা কোথার থেকে হবে? আমাদের এখানে 100 দিনের কাজের প্রকল্প কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে, সেভাবে চালু করা যাচ্ছে না। রাজ্য সরকারের সীমিত আর্থিক ক্ষমতায় রাজ্য সরকারের পক্ষে এটাকে খুব ব্যাপক হারে চালু করে মানুষকে কর্মসংস্থান দেওয়া বোধহয় বাস্তবে সম্ভব নয়। যদি রাজ্য সরকার করতে পারে খুবই ভালো হয়, আমরা সেদিকে তাকিয়ে আছি, কিন্তু মনে হয় না এটা বাস্তবে হবে, কারণ রাজ্য সরকারও যথেষ্ট তার আর্থিক সীমাবদ্ধতা আছে। কিন্তু পোর্টালটা কেন চালু হচ্ছে না এটা আমরা জানি না। আমরাও এটা নিয়ে শ্রম দপ্তরের সাথে বারবার কথা বলছি। যেমন আমরা আরেকটা ব্যাপারে আমি এখানে উল্লেখ করতে চাই, আমরা বহুদিন ধরে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের তরফ থেকে সরকারের কাছে আবেদন করে আসছি যে যারা নথিভুক্ত পরিযায়ী শ্রমিক আছে তাদের একটি পরিচয়পত্র ইস্যু করার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যারা নথিভুক্ত আছে। সেই নথিভুক্ত শ্রমিকদেরও দুর্ভাগ্যজনকভাবে কিন্তু এখনো কোনো পরিচয়পত্র সরকারের তরফ থেকে ইস্যু করা যায়নি। এখন সেটা কেন হচ্ছে না সেটা সরকারের লোকজনই ভালো বলতে পারবেন। আমাদের তরফ থেকে আমরা তো সবসময় সরকারের কাছে এই আবেদনটা করছি।
আর আরেকটা ব্যাপার হচ্ছে, বহু পরিযায়ী শ্রমিক যেটা যখন তারা অত্যাচারিত হয়ে ফিরে আসছেন, তখন মিডিয়াতে যতটা তাদেরকে দেখানো হচ্ছে, প্রথম কয়েকদিন তাদেরকে তারা যে বিরোচিত সংবর্ধনা পাচ্ছেন এলাকায়, তারপরে কিন্তু তারা বাস্তবে দুঃখ মাটিতেই ফের ফিরে আসছেন এবং বহু মানুষের হাতে টাকা পয়সা নেই, তারা আবার সেই আক্রান্ত হওয়ার ভয় নিয়েই কিন্তু ভিন রাজ্যে কাজে ফিরে যাচ্ছেন। ভিন রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, ভিন রাজ্যে ফিরে যাচ্ছেন, ফিরছেন বহু পরিযায়ী শ্রমিকই ভিন রাজ্যে ফিরছেন এবং তারা আমাদেরকে অনেক সময় ফোন করে বলেন যে দাদা হাতে টাকা পয়সা নেই, কি করব। তো এই সময় আমরাও খুব অসহায় বোধ করি, কারণ আমরা তারা বিপদে পড়লে হয়তো পাশে দাঁড়াতে পারি, তাদেরকে ছাড়িয়ে আনার জন্য প্রশাসনের সাথে কোঅর্ডিনেট করতে পারি, কিন্তু কাজ দেওয়ার ক্ষমতাটা তো আমাদেরও নেই, আমরাও খুব অসহায় বোধ করি সেই সময়টায়। তো আমরা যেটা মনে করি, যে আমি যেটা বারবার এর আগেও আপনার অনুষ্ঠানে বারবার বলেছি, যে সবাই যদি আমরা যদি একটা জায়গায় আটকে যাই, চিন্তার জায়গাটায়, যে প্রত্যেকে প্রত্যেকের রাজ্যে কাজ করবে এভাবে বোধহয় হয় না। হিউম্যান মাইগ্রেশন একটা মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সত্য। তো অন্য রাজ্যে তারা যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে, এই জায়গাটাতেও সরকারের প্রতি খুব সিরিয়াসলি জোর দেওয়া দরকার। কারণ আপনি সমস্ত মানুষকে পশ্চিমবঙ্গে এনে কাজ দিতে পারবেন না, সেটাও একটা অবাস্তব কনসেপশন। তো সুতরাং আমার মনে হয় এটা বারবার জোরটা দেওয়া উচিত যে ভারতবর্ষের যে কোনো মানুষ তো যে কোনো প্রান্তেই কাজ করতে পারেন, ভারতের সংবিধান তো তাকে সে অধিকার দিয়েছে। সেই অধিকারটা কোথাও যদি লঙ্ঘিত হয়, আমরা বারবার ওই পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ মনে করে যে এই অধিকারটাকে সুনিশ্চিত করার লড়াইটাও পশ্চিমবঙ্গ সরকারের করা উচিত, দৃঢ়তার সাথে করা উচিত। প্রশান্তদা, পরিযায়ী সমস্যা যে কারণে মানুষ পরিযায়ী হন, কর্মসংস্থানের অভাবের কারণে, সেই পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হয়ে ফিরে আসছেন। আসলে তাদের সমস্যার সমাধান সত্যি তো সেভাবে দেখা যাচ্ছে না, কর্মসংস্থান নেই। ইস্যুটা যেভাবে উঠে আসছে, যে ইস্যুটা নিয়ে আন্দোলন হচ্ছে, ভোটের রাজনীতি হচ্ছে, কিন্তু সমাধান সেভাবে পাওয়া যাচ্ছে না। সোফিয়া, যে কথাটা অর্ণববাবু শেষ করলেন আমি ওখান থেকে শুরু করতে চাইছি। আমি বলছি যে অ্যাড্রেসটা ভুল জায়গায় হচ্ছে। যেটা অ্যাড্রেস করা উচিত, অর্থাৎ আমার সংবিধানে আছে আমি ভারতের ভূমিতে যে কোনো জায়গাতে কাজ করতে পারি, যে কোনো জায়গায় বাস করতে পারি। দু একটা ক্ষেত্রে কিছু শিডিউল আছে, সেগুলো ছাড়া আমরা থাকতে পারি এবং আমাদের যা ভাষা সেই ভাষায় আমরা কথা বলতে পারি। এইটা হচ্ছে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত এবং সংবিধানের অধিকার, এবং এটা শুধু ভারতীয় সংবিধানের না, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যে মানবাধিকারের চার্ট আছে সেখানেও কথা বলা আছে। আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটাতে অ্যাড্রেস না করে আমি একটা রিলিফের কথা বললাম। হ্যাঁ, রিলিফ ঠিক আছে, স্বাদ এবং সাধ্য দুটো নেই একসঙ্গে, কনসেপ্ট করছে না, করবেও না, কারণ রাজ্য সরকারের ফান্ড কোথায় আছে সে সরকার বাবার আছে। ঠিকই 5,000 টাকায় কি হয়, কার কি চলে। কিন্তু এই যে বলেছেন এই যে সদিচ্ছাটা প্রকাশ করেছেন, এইটা গ্যারান্টেড। এই জায়গাটা মানুষকে, কিন্তু এটা রাজনীতির জন্য হয়েছে। রাজনীতিটা যে জায়গায় করা উচিত ছিল, সংকটটা রাজনৈতিক সংকট, বারবার বলছেন রাজনীতির মানুষরাই, কিন্তু রাজনৈতিক সংকটের ঠিক যে জায়গাটাতে অ্যাড্রেস করা উচিত সেই জায়গাটাতে অ্যাড্রেস করা হচ্ছে না। রাজ্য সরকার বলছেন আমাদের বাঙালিদের মারা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলছে বলে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, এবং ভাষা নিয়েই, ভাষা সন্ত্রাসের জায়গাতেই নিয়ে চলে গেছেন। এবং এটা ঘটনা যে তার একটা বড় মাইলেজ পেয়েছে, আন্তর্জাতিক সংবাদপত্রে তা বেরিয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের এখানে অন্যরা, গদি মিডিয়া কিছু করলো না, সেটা আলাদা কথা, কিন্তু অন্যত্র এটাকে খবর করা হচ্ছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এইটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু পলিটিক্যাল বলা হচ্ছে না, সেটা বলা হচ্ছে শুধু ভোটের কথা ভেবে। পলিটিক্যাল অ্যাড্রেস যখন আমরা কিছু করি বা করা উচিত রাষ্ট্র নেতাদের, সেটার একটা সুদূর প্রসারী ফল থাকে। এটা যদি স্ট্যান্ড হয়ে যায় যে অন্য ভাষীরা অন্য রাজ্যে কাজ করতে গেলে তারা সংশয়ের মধ্যে পড়বে, সংকটের মধ্যে পড়বে, তারা ফিজিক্যালি হেনস্থা হবে, তাদের জেলখানায় আটক করে রাখা হবে, তাহলে সেটা সেই ইনস্ট্যান্সটা এত ব্রড আকারে দাঁড়াবে যে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। একটা কথা হচ্ছে যে মাইগ্রেটেড লেবার নেই, মাইগ্রেটেড হিউম্যান বা মাইগ্রেটেড লেবার
এটা সারা পৃথিবীতে চিরকাল হয়ে এসেছে, এটা নতুন কিছু নয়। এবং মানব জন্মের ইতিহাসের শুরু থেকে আমরা তো সব মাইগ্রেটেড, এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, এসে আরেক জায়গায় বাস করেছি, আরেক জায়গায় কাজ করেছি, আরেক জায়গায় বড় হয়েছি, এভাবে চলেছি। এবং এই মাইগ্রেশনের ইতিহাসটা হচ্ছে হিউম্যান সোসাইটির যে হিউম্যান সিভিলাইজেশনের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে এক। সেইখানে দাঁড়িয়ে কেউ কাজ করতে যাচ্ছেন মাইগ্রেটেড, তার জন্য আমরা বাধা পাবো, তাদের আমরা তাড়িয়ে দেবো, এটা হতে পারে না। আরো মজার জিনিস হচ্ছে, প্রথম দিকে এটা নিয়ে আলোচনার সময় আমি দেখেছি বিভিন্ন জায়গাতে তারা কতগুলো রেফারেন্স দিচ্ছিল, কই আমার বাড়ির ছেলে তো ব্যাঙ্গালোরে চাকরি করছে, তার তো কিছু হচ্ছে না, ওর মেয়ে তো বোম্বেতে চাকরি করছে, তার তো কিছু হচ্ছে না। ব্যাপারটা যে এলিটিস্টদের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, যে হোয়াইট কলার জব যারা করে তাদের ক্ষেত্রে সংশয় হচ্ছে না বলে আমাদের দেশ বাংলার সাধারণ যারা বুদ্ধিমান মানুষ বলে মনে হয়, যারা সংবেদনশীল মানুষ বলে মনে হয়, তারা ব্যাপারটাকে করে পাত্তা দিচ্ছিল না। সেটা আমাদের ওই রকম আর কি ব্যাপারটা, যে ও মার খাচ্ছে তো সে ওই একটা গরিব মানুষ মার খাচ্ছে, আমারও তো ভাবার কি আছে, হ্যাঁ আমি আমার মতে চললাম। আমি বলতে চাইছি পরিযায়ী শ্রমিক মানে কিন্তু গরিব মানুষ, এই সংজ্ঞাটা ঠিক না। ওই যে উনি যেটা বললেন অর্ণব বাবু, যে কারোর স্বামী স্ত্রী মিলে বা পরিবারের আরো দু একজনকে মিলে রোজগার 30,000 40,000, আমি বলবো 50,000ও রোজগার আছে। আমি শুভেন্দু অধিকারীর মতো বলতে পারবো না যে ওদের ডেইলি 50,000 টাকা রোজগার, এসব তো প্রশ্ন উঠছে না। কিন্তু ওদের একটা বড় রোজগার আছে, 5,000 টাকা রোজগার ডেইলি হয় না, ওরা প্রচুর টাকাই অনেকে রোজগার করে। সুতরাং রোজগারটা দিয়ে কিন্তু হিসেব হচ্ছে না। আপনি আমাদের এলিট সমাজে আমাদের ভদ্রলোকদের, তথাকথিত যে আমরা ভদ্রবৃত্তের লোক, মধ্যবিত্ত ভদ্রবৃত্তের লোক, এই ভদ্রবৃত্তের লোকেরা তাদের বাড়ির ছেলে যেখানে চাকরি গিয়ে বাইরে চাকরিতে গিয়ে দেখা গেল হয়তো 70,000 টাকা মাইনে পায়, সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিক কোথাও কোথাও আছে, যেমন হীরের কাজ যারা করেন বা অন্য সব জুয়েলারির কাজ যারা করেন, তারা অনেক বেশি রোজগার করে। সুতরাং রোজগারের অ্যামাউন্টটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আসল জায়গায় যে আমরা এটাকে পলিটিক্যাল অ্যাড্রেস করতে পারলাম না, অর্থাৎ কনস্টিটিউশনালি ভারতীয় সংবিধানের মধ্যে আওতার মধ্যে দাঁড়িয়ে যে অ্যাড্রেস করা দরকার ছিল সেটা রাজ্য সরকার করতে পারেনি। হ্যাঁ, রাজ্য সরকার পার্লামেন্টে চেয়েছে, রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বলছে, কিন্তু তাতে কিছু যায় আসে না রাজ্য শাসক দলে। যেখান থেকে মানুষকে বোঝাবার দরকার ছিল যে এই অধিকারই তোমার নেই, আমি তো তারাই নেই। আমাদের দেশে যারা কাজ, বাংলায় যারা বাইরের প্রভিন্সের লোকেরা কাজ করে, তারা তো বেমালুম, ছোটবেলা থেকেই দেখে এলাম তারা কাজ করে আসছে, তাদের ক্ষেত্রে তো কোনো সংশয় হয়নি। অর্থাৎ আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, অন্য রাজ্যে নেই। এটার পেছনে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে, কালকেই দেখবে, গতকালই একটা কেন্দ্রীয় সরকার একটা নোটিশ জারি করেছে যে অনুপ্রবেশকারীদের সবাইকে আটক রাখতে হবে, সমস্ত জায়গায় আটকের জায়গা তৈরি করতে হবে, অর্থাৎ ক্যাম্প তৈরি করতে হবে রাজ্যগুলোকে। আসল কথাটা হচ্ছে কাউকে নির্দিষ্ট করে, কোনো একটা ধর্মকে নির্দিষ্ট করে আক্রমণ করাটা হচ্ছে, এবং কিছুতেই বাংলাকে কাহিল করা যাচ্ছে না, এই জন্য বাংলার উপরে এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অদ্ভুত ভাবে বাংলার শাসক দলও সেই অ্যাঙ্গেল থেকেই লড়াইটা দেখছে, তারা অন্য জায়গায় যেটা লড়াইটা করতে পারতো করতে পারছে না। আর ভোটের আগে তারা একটা ভালো ফর্মুলা দিয়েছে, শ্রমশ্রী। শ্রমশ্রী একটা প্রকল্প, নিঃসন্দেহে এই প্রকল্প একটা জিনিস তো হয়েছে, মানে পরিযায়ী মানুষেরা, শ্রমিকরা, তারা এটা বুঝেছে যে ওই টাকায় আমার কিছু হয় না, কিন্তু ওই টাকা আমার যে কিছু হওয়া উচিত, আমার যে কিছু দরকার, সেটা তারা ভেবেছে। আর তুমি যেটা বললে যে কর্মসংস্থানের কথা, এই রাজ্যে কর্মসংস্থান অ্যাবসলিউটলি বলতে গেলে ওই 100 দিনের কাজ, তারপর ওই লেবার এগোছের কাজ, কি পার্মানেন্ট টেম্পোরারির কাজ, হ্যাঁ, এই ধরনের কাজগুলো আছে। কারণ সেইভাবে শিল্প বহুদিন ধরেই বাংলায় শিল্প বিপ্লবে হচ্ছিল না, কখনো কখনো উদ্যোগ নেওয়া হয়েছে, কখনো কখনো নিয়ে আসা হয়, ফলে কর্মসংস্থানটাই বাংলায় কমে গেছে। সেখানে এখন 22 লক্ষ আছে, অপূর্ববাবু আরো ভালো বলতে পারবে, কেউ বলে বাইরে 50 লক্ষ 45 লক্ষ বাঙালি কাজ করেন। সে যাই হোক, তাদের যদি সবাই চলে আসে, মমতা ডাকছিলেন সব জায়গায়, মুখ্যমন্ত্রী ডাকছিলেন, কি করছিলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক সভায় বলছেন, আমি বলছি আপনারা চলে আসুন, এখানে কর্মসংস্থান হবে, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেওয়া হবে, বিভিন্ন প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী সবকিছু দেওয়া হবে। প্রশ্নটা হচ্ছে যে এই যে চলে আসুন বলছে, এরা যদি সবাই চলে আসে হুড়মুড়িয়ে, তাহলে রাখবে কোথায়, কিভাবে দেবে তাদের ব্যবস্থা? প্রশান্ত দা, এই চলে আসুন আমরা বারবার শুনেছি, মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা ফিরে আসুন, কিন্তু আমার দেশের মধ্যে আমি কেন ঘরের মধ্যে ঢুকে পড়বো? আমার দেশের মধ্যে
ঠিক এই জায়গাটাই তাই বলছি, অ্যাড্রেসটা ভুল জায়গায় হচ্ছে। আমি চলে আসুন বলবো কেন? আমি বলবো আপনারা ওখানে দাঁড়িয়ে কাজ করবেন, আপনারা ওখানকার আইনি পরামর্শ নেবেন, আইনি ব্যবস্থা করবেন, সাংবিধানিক গণ্ডির মধ্যে থাকবেন, আমি তাকে এইড করব। রাজ্যের শাসক দল বা রাজ্যের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যদি দরকার হয়, শুভেন্দু অধিকারী যদি বলতে পারে যে চাকরি হারাদের এখনো যে আপনাদের সুপ্রিম কোর্টের মামলাতে আমি টাকা দেবো, কালকেই বলেছি আমি টাকা দেবো, আপনারা যেতে পারে। আমি সব রাজনৈতিক দলকেই বলবো তাদের উচিত যে বাংলার শ্রমিকরা বাইরে যারা কাজ করছেন তাদের বলতে যে তাদের ওইখানে দাঁড়িয়ে লড়াই করতে হবে, আমরা তাদের পাশে আছি। সেখানে ডেলিগেশন যেতে হবে, বারবার গিয়েছে, দিল্লিতে গেছে, যায়নি আমি বলছি, কিন্তু ডেলিগেশন যেতে হবে এবং তাদের আইনি সমস্ত রকম লড়াইয়ে পাশে থাকতে হবে। এইটাই হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ সংবিধানের ভেতরেই এটা আছে। রাষ্ট্রপতির কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীকে বললেও কিছু যদি হয় না, আমাদের এটা একটা অদ্ভুত বিষয়, সুপ্রিম কোর্টকে বলতে হবে, জায়গাই হচ্ছে সুপ্রিম কোর্ট এখন, সেইখানে অ্যাড্রেসটা করতে হবে। আমার নিজের ধারণা এই শ্রমশ্রী, হ্যাঁ একটা একটা ব্যবস্থা হয়েছে বটে, কিন্তু এটা ওই ভোটের দিকে তাকিয়েই হয়েছে, এর বেশি আমি কিছু বলে মনে করি না। অর্ণববাবু, সঠিক জায়গাটাকে অ্যাড্রেস করা সম্ভব হচ্ছে না কেন? বেশ কিছুদিন ধরে এই সমস্যা চলছে, প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর উদ্যোগও নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ফিরিয়ে আনার জন্য যে সমস্ত শ্রমিকদের ব্যবস্থা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা সেগুলো দেখেছি, কিন্তু ঠিক সঠিক জায়গাটাকে অ্যাড্রেস করা যাচ্ছে না কেন? যেটা আমি আপনি প্রশান্ত দা আমরা বুঝতে পারছি, প্রশাসনের কর্তা ব্যক্তিরা বুঝতে পারছেন না, এর পেছনে কারণটা কি এবং শ্রমশ্রীর ভবিষ্যৎ কি? দেখুন, শ্রমশ্রী ওই যে আমি শুরুতেও যেটা বললাম বা প্রশান্ত বাবু যেটা বললেন যে একটা সাময়িক সুরাহার প্রকল্প হিসাবে দেখা যেতে পারে, বা যেটা প্রশান্ত বাবু আরেকটাও বললেন যে সরকার একটা রাজনৈতিকভাবে স্বীকার করছে যে সমস্যা আছে এবং আমি পরিযায়ী শ্রমিকদের একটা রাজনৈতিকভাবে তাদের সমর্থন দিচ্ছি। কিন্তু তারপরে জিনিসটাকে আপনি যেটা বলছেন যে এতদিনেও একটা সিস্টেম এস্টাবলিশ করা গেল না। ধরুন আমরা কিছু কিছু স্পেসিফিক ডিমান্ড করেছিলাম গভর্নমেন্টের কাছে, যে মুহূর্তে আপনার এই যখন এই জুন মাসের দিকে পেহেলগাম সন্ত্রাসীর পরপরই যখন এইগুলো প্রচন্ড ভাবে বেড়ে গেল, আমরা দেখেছিলাম ধরুন উড়িষ্যা, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, এসব জায়গায় পরিযায়ী শ্রমিকদের এরকম করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশি সরকার। তা আমরা এটা সরকারের কাছে প্রথম দিক থেকেই ডিমান্ড করে আসছি যে একটা মানে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর এস্টাবলিশ করা, যে অমুক জায়গায় পরিযায়ী শ্রমিককে ধরে নিয়ে গেছে অমুক রাজ্যে, এটা জানতে পারার পর কি হবে? এটা জানতে পারার পর তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ বা প্রশাসন থেকে নোডাল অফিসার নিয়োগ করা হোক, এবং যেসব রাজ্যে প্রচুর পরিমাণে ধরা হচ্ছে, আমি যে রাজ্যগুলোর কথা উল্লেখ করলাম, সেসব রাজ্য ভিত্তিক একজন করে নোডাল অফিসার দেওয়া হোক, যিনি যেই তার কাছে ঘটনাটা আসবে তিনি সেই রাজ্যের সাথে যোগাযোগ করবেন। এখনো ব্যাপারটা দাঁড়িয়ে আছে কি যে যেখানে জানতে পারছে সে তার ব্যক্তিগত উদ্যোগে কাজটা করছে। এবং হ্যাঁ, এখানে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদও অনেক কাজ করেছে, সেটা তারাও করেছে, বা অনেক জায়গায় স্থানীয় জনপ্রতিনিধিরা তারাও করেছেন, পুলিশও ব্যক্তিগত উদ্যোগে বহু জায়গায় কাজ করেছে, এগুলো অস্বীকার করার কারণে যে যার মতো করে করেছে, আমরাও করেছি। এবং যখন প্রশাসনের কাছে পৌঁছানো গেছে আবেদনের সাহায্য নিয়ে, প্রশাসন সাহায্য করেছেন, সেগুলো অস্বীকার করার কিছু নেই। কিন্তু যেটা হচ্ছে ওই কোনো নির্দিষ্ট পদ্ধতিকে এস্টাবলিশ করা যায়নি, যে একটা খবর এলো তারপরে অমুক জায়গায় যাবে, তারা অ্যাড্রেস করবেন, দেখবেন, এটা হচ্ছে না। ধরুন উড়িষ্যাতে যে কিছুদিন আগে প্রচুর পরিযায়ী শ্রমিককে ডিটেন করে রাখা হয়েছিল, বেশ অনেকদিন ধরে ডিটেন করে রাখা হয়েছিল। তো আমাদের যদি একটা সিস্টেম থাকতো বা একটা পুলিশ বা প্রশাসনের যদি একটা রেসপন্স টিম বানানো যেত, যে তারা জানতে পারলেই সেখানে মুভ করবেন, সেটা করলে আমার মনে হয় ব্যাপারগুলো আরো সোজা হতো, সুরাহা করা যেত। এবং যেটা প্রশান্ত বাবু বারবার জোর দিলেন, আমি প্রথমে বললাম বা আগের অনেক অনুষ্ঠানেও বলেছি, আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত তারা যে রাজ্যে কাজ করছেন সেই রাজ্যে তারা বিপদে পড়লে
তাদেরকে সাময়িকভাবে ফিরিয়ে আনা যেতে পারে। তারা হয়তো আতঙ্কিত থাকেন বা একটা নিরাপত্তার অভাব বোধ করেন, সাময়িকভাবে ফিরিয়ে আনা যেতে পারে, কিন্তু তাকে তো এর বাইরে গিয়েই কাজ করতে হবে। তাহলে সেই রাজ্যে যেন তার নিরাপত্তা সুনিশ্চিত থাকে, এটা এটা প্রশাসন বা পুলিশকে দেখতে হবে। এবং বহু জায়গায় যেটা হচ্ছে, এই মুহূর্তে আপনাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে তাহলে পরিস্থিতি এরকম যে তারা মনে করছেন যে তাদের নিরাপত্তার ঘাটতি রয়েছে, তা সত্ত্বেও তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এবং আমি এটাও বলছি যে তারা সমষ্টি প্রকল্প চালু হলে তারা সমষ্টি প্রকল্পের 5,000 টাকাটা তাদের খানিক সুরাহা দেবে, তারা নেবেন। কিন্তু তা সত্ত্বেও যদি এখানে তাদেরকে কোনো কাজ না দেওয়া যায়, তাদের তো বাইরে যেতেই হবে। তো সুতরাং এবারে আপনি তো পশ্চিমবঙ্গে এত কাজ, এটা মানে এটা কোনো, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল শাসক বিরোধী এই ব্লেম গেমিং এ যাচ্ছি না। কারুর পক্ষেই, আমি নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যাটাই ধরছি 22 লাখের কাছে, অনথিভুক্ত ধরলে সংখ্যাটা আরো অনেক যায়। এবং এটা নিয়ে সত্যি কথা বলতে কি কারুর কাছেই কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, এবং এটা নিয়ে কোনোভাবে সার্ভে বা কিছুই করা হয় না। আমরা যত কথা বলি সব হচ্ছে 2011 সেন্সাসের বেসিসে, তারপর থেকে কারুর কাছেই কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, সবাই দেখে শুনে একটা আন্দাজ করে। আপনি যদি ট্রেনগুলো দেখেন, আমি পশ্চিম মেদিনীপুরে, আপনি খড়গপুর স্টেশনে যদি যান, প্রত্যেকদিন দেখবেন যে আনরিজার্ভ কম্পার্টমেন্ট গুলোতে প্রচুর লোক দক্ষিণ ভারতে কাজ করতে যাচ্ছে। এখন এটা একটা চোখে দেখা আন্দাজ, কিন্তু কোনো সার্ভে বা ডেটা নেই। তো কাজ, আমি ওই জন্য আবার বলছি, ভারতবর্ষের যে কোনো প্রান্তেই, কিছু রাজ্য ছাড়া, উত্তর পূর্বের যেসব রাজ্যে ইনার লাইন পারমিট আছে সেগুলো ছাড়া ভারতবর্ষের বাকি জায়গায় তো যে কোনো জায়গায় গিয়ে কাজ করা যায়। তো সেই জায়গাটাকে রাজনৈতিকভাবে অ্যাড্রেস করা দরকার। যেমন সুপ্রিম কোর্টে অবশ্য কিছুদিন আগে একটা কেস হয়েছে, পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের তরফ থেকেই কেস করা হয়েছে, কিন্তু এটা গেল হচ্ছে লিগাল প্রসেস। এবার এখন আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থার একটা দীর্ঘসূত্রিতা আছে এবং আরো নানাবিধ ফ্যাক্টর আছে। এখন আপনি যদি শুধু সেটার উপর নির্ভর করেন তাহলেও চলবে না, রাজনৈতিক আলাপ আলোচনা, রাজনৈতিক চাপ সৃষ্টি করাটা রাখতে হবে। সেটার কোথাও ঘাটতি দেখা যাচ্ছে। কেন এই ঘাটতির কারণ কি? কারণ সত্যি সত্যি যে অনেকেই অভিযোগ করছেন যে ভোট ব্যাংক, ভোটের কারণে সমষ্টি প্রকল্প চালু করা হলো। তাহলে তো যে পরিযায়ী শ্রমিকরা, তারা তো বুঝতে পারছেন যে তাদের সমস্যার সমাধান হচ্ছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে না কেউ। সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে না কেন? তাদের সেরকম শক্তিশালী ভোট ব্যাংক মনে করা হচ্ছে না কেন? এখন দেখুন, যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, আমরা সবসময় কথাটাকে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বলি। আমি যদি আরো সুনির্দিষ্ট করে পিন পয়েন্ট করি, তাহলে এদের একটা বিরাট অংশ কিন্তু বাঙালি মুসলমান। এখন বাঙালি মুসলমানের হয়েছে মানে উভয় সংকট। তারা তো এ রাজ্যে আর কোনো তাদের কাছে এই মুহূর্তে ক্রেডিবল অপশন নেই। তার কাছে একটা অস্তিত্বের সংকটের জায়গাও এসে যাচ্ছে রাজনৈতিকভাবে, যে যদি কোনো ধরনের একটা অন্যরকম পালা বদল হয়ে যায়, হিন্দুত্ববাদী শক্তি এসে যায়, তখন তো তার জীবনের সংকট দাঁড়িয়ে যেতে পারে, তাকে তো ধরে ধরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে। তো একদিকে তার পেট চালানোর দায়, অন্যদিকে তার জীবনের দায়, এই দুয়ের ফাঁকে সে আটকে গেছে। সেটারই সুযোগ নিচ্ছে রাজনৈতিক দল। এখন মানুষ বুঝলেও তো সবসময় মানুষের কিছু করার থাকে না, তার কাছে কোনো অপশন নেই। প্রশান্ত দা, সেটারই সুযোগ নিচ্ছে রাজনৈতিক দল। হ্যাঁ দেখো সুপ্রিয়া, ওখানে একটা কথা বলেছেন উনি যে বাঙালি মুসলিম, আমি এটা বলতে চাচ্ছিলাম যে আসল আক্রমণটা কিন্তু বাঙালি মুসলিমদের, এবং এটা বিজেপি ভারতবর্ষে যেভাবে তার রাজনৈতিক লাইন নিয়ে চলে তার অঙ্গ হিসাবে, এটা অন্য কিছু না, এটা তারই একটা পার্ট। ঠিক যেভাবে যে যে ক্ষেত্রে যা যা করে, আমি যদি বলি বাবরি মসজিদ ভাঙা থেকে শুরু করে এই আজকের এই বাঙালি শ্রমিকদের তাড়ানো হচ্ছে, এই সবটা হচ্ছে একই স্কুলিং এর, একই জায়গা থেকে, একই রকম ভাবে ভাবনা চিন্তা থেকে করা হচ্ছে। এখন এটা ঠিক যে উভয় সংকটে পড়েছে বাঙালি মুসলিম, কিন্তু মমতার যে কল, মানে মুখ্যমন্ত্রীর যে কল, সেই কলটার মধ্যে কিন্তু একটা অন্য জিনিস লুকিয়ে আছে। সেটা পরিষ্কার, ওই ভোট ব্যাংকটাকে জেনুইনলি তার দিকে টেনে আনা। কারণ তিনি জানেন যে 2011 সাল থেকে যে ভোটে জিতছেন সেটা তার সর্বোচ্চ শক্তি ছিল তার পক্ষে
মুসলিম ভোটার। এবং আমরা জানি এই যে লেফট ফ্রন্ট যত ক্ষমতায় ছিল, লেফট ফ্রন্টের ক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে বড় ভোটের জায়গা ছিল মুসলিম এবং আদিবাসী এবং আমাদের তফসিলি এই ভোটটা। সেই ভোটটার উপরে দাঁড়িয়েই কিন্তু বেরিয়ে তা মমতা এটা জানেন 2011 এবং মমতা সেটা 2016-তে আরো কংক্রিট করেছে। সেই শক্তি 2021-এ এসে প্রমাণ করে দিয়েছে যে আমি এখানে মসিহা, আমি রক্ষা করতে পারি। ফলে সে আবার 2026-এর জন্য সেই একই জায়গা থেকে একটা ভাবনা তৈরি করলো এবং সেইটা তিনি রিফ্লেক্ট করলেন, কারণ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা এই নয় যে মমতা একবারে মাথা থেকে বের করেছেন এটা করবেন, এটা নয়, পরিস্থিতিটাই এখানে চলে গেছে। মমতা যখন লক্ষ্মীর ভান্ডার করেছেন বা কন্যাশ্রী করেছেন তখন কিন্তু পরিস্থিতির চাপে করেননি, এটা খেয়াল রাখবেন। তখন তার ভেতরে একটা ভাতা রাজনীতির ভাবনা ছিল এবং সেখানে তার ভাবনা ছিল হচ্ছে যে কন্যাশ্রীর ক্ষেত্রে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, পড়াশোনা করতে পারছে না, তাদের এইড করা। আর লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে তার ভাবনা ছিল যে মেয়েদের একটা মানে মেয়েদের হাতে একটা টাকা এলে, খুব সামান্য টাকায়, কিন্তু তাতেও তারা অন্তত পান দোক্তাটা তো নিজের পয়সায় কিনতে পারে। এই যে ভাবনা, এইটা থেকে কিন্তু করেছে। আর পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কিন্তু মমতা বাধ্য হলেন এই যে শ্রমশ্রী করতে, ওইখানে বাধ্যবাধকতা ছিল না, ওটা ছিল তার ভেতরের জায়গা থেকে করা। আর এখানে এসে সে পলিটিক্যালি বাধ্য হলেন যে এই শ্রমজীবী মানুষের কাছে নিজেকে তুলে ধরা এবং এই শ্রমজীবী মানুষকে ফিরিয়ে নিয়ে আসা রাজ্যে। কারণ মাথায় রাখতে হবে যে আমাদের রাজ্যে আজ হোক বা কাল হোক এসআইআর হবে। আর এসআইআর এর সময় আমরা বিহারের অভিজ্ঞতা থেকে দেখেছি যে থাকে না, অতএব বাদ, একের পর এক বাদ। এবং এই বাদটা যাতে না দিতে পারে, তারা যাতে এখানে থাকেন এবং তারা যদি তাদের নিজেদের ভোটের জায়গায় নামটা তুলতে পারেন, সেই ভোটাধিকারটা তাদের থাকে, সেই জায়গাটা করতে চাইছেন। এবং সেই জায়গা থেকেও তিনি কিন্তু বারবার কল করছেন। উনি জানেন যে ওই যে ওনার অর্ণববাবু বললেন তাদের কাছে যে নথিভুক্ত 22 লক্ষ, এই 22 লক্ষ লোক চলে এলে পরে তিনি দিতে পারবেন না চাকরি। এমনকি ওই 5,000 টাকা করেও দিতে গিয়ে তখন হিমশিম খেয়ে যাবেন, অসম্ভব হয়ে যাবে প্রায়। কিন্তু তা সত্ত্বেও উনি বলতে চাইছেন এসে অন্তত ওই কিছুদিন থেকে, ওই যে আবার চলে যাচ্ছে, চলে যা, কিন্তু কিছুদিন থেকে অন্তত এসআইআর এর হাত থেকে বাঁচিয়ে ভোটার লিস্টে তার নিজের জায়গাটা তৈরি করে এই ভোট ব্যাংকটাকে একবারে কনফিডেন্টলি মমতা নিজের করে নিতে চাইছে। এবং সেটা করাটা কোনো অন্যায় বলেও আমি মনে করি না। ঠিক বিরোধীরা যেভাবে এটাকে আপত্তি করছে, মানে বা বিজেপির শিবির থেকে যেভাবে বিরোধিতা করা হয়, সেটাও রাজনৈতিক, রাজনীতিতে জিনিস হয়, রাজনীতি এটা কোনো অন্য কিছু নয়। কিন্তু এখানে যে জিনিসটা বারবার প্রমাণ হয় যে দেখো আমি তোমার কথা ভাবি, এইটা কিন্তু বাংলা রাজনীতিতে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার তারা কিন্তু এটা এস্টাবলিশ করতে পেরেছে সব স্তরের মানুষের মধ্যে, অর্থাৎ নিম্নবর্গীয়, পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষের মধ্যে এই আস্থাটা নিয়ে যেতে পেরেছে যে আমি তোমার কথা ভাবি। মেয়েদের ক্ষেত্রে যেমন ভাবি ভেবেছেন, আবার ঠিক এতে এই স্বাস্থ্যসাথী করার মধ্য দিয়েও তিনি একই জিনিসই ভেবেছেন। আজকেও তিনি এই শ্রমশ্রী করার মধ্য দিয়ে সেই ভাবনাটা রিফ্লেক্ট করাতে পেরেছেন। এইটা যদি ঠিক মতো ইনফিল্ট্রেটেড হয় তাহলে এই মমতা সেই ক্ষেত্রে বা তৃণমূল সেই ক্ষেত্রে চ্যাম্পিয়নশিপের জায়গায় চলে যাবে। তার জন্যই এটা পলিটিক্যাল ব্যাটেলটা যে রেঞ্জে হওয়া উচিত ছিল সেই জায়গা থেকে ছড়ে এলো ভোটিং, মানে অর্থাৎ ইভিএম এ রিফ্লেক্ট করাবার কাজটা। এটাই আমার মনে হয়েছে। অর্ণববাবু, সব শেষে সংক্ষেপে আপনি কি বলবেন? আমি চাই অনুষ্ঠানের সব শেষে বক্তব্য আপনিই রাখুন। সব শেষে কি বলবেন? এখন একটা ব্যাপার হচ্ছে যে ফিরিয়ে আনার, যেটা প্রশান্ত বাবু উল্লেখ করলেন যে বাঙালি পরিযায়ী শ্রমিকের এই যেটা সরকার যে আহ্বান জানিয়েছে ফিরে আসার জন্য, এর একটা কারণ এসআইআর। অবশ্যই এসআইআর চালু হবেই, সেটা সবাই জানে, এবং তার প্রাইমারি টার্গেট এবং প্রাইমারি কোপটা পড়বে কিন্তু গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপরই, কারণ তারা বছরের একটা দীর্ঘ সময় বাড়িতে থাকেন না। এবং এই জন্য আমরা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের তরফ থেকে রাজ্য সরকারের কাছে মাস দুয়েক আগে একটা আবেদনও জানিয়েছি যে আপনারা আপনাদের প্রতিটা জেলার মাননীয় জেলা শাসকদের একটা ব্যাপারে বলুন যে তাদের প্রত্যেকের জেলার যে অন্তত পক্ষে যে নথিভুক্ত, আমি আবার বলছি অনথিভুক্ত পরিযায়ী শ্রমিক ধরলে তো সংখ্যাটা আরো বাড়ে, অন্তত পক্ষে নথিভুক্ত যারা পরিযায়ী শ্রমিক আছেন, যখন ইলেকটোরাল রোল রিভিশন চালু হবে
এইটা আপনারা খেয়াল রাখবেন যেন নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের নামটা বাদ না যায়, কারণ সেটা তো সরকার জানে, সরকার স্বীকৃতভাবে তারা বাইরে আছে। এবং আর একটা ইলেকশন কমিশনকেও, ভারতের ইলেকশন কমিশনকেও আমরা একটা চিঠি দিয়েছি যে পশ্চিমবঙ্গের যারা নথিভুক্ত পরিযায়ী শ্রমিক আছে, এটা তারা করবেন কি করবেন না পরের কথা, অন্তত আমরা দাবিটা জানিয়েছি যে সরকারি কর্মচারীরা যেমন পোস্টাল ব্যালটের সুবিধা পান, তারা কেন পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন না? কেন যে পরিযায়ী শ্রমিক গুরগাঁওয়ে থাকে তাকে কেন গুরগাঁওতে নাম রেজিস্টার করতে হবে? তিনি পশ্চিমবঙ্গে থেকেও তো পোস্টাল ব্যালটে তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ ওই পলিটিক্যালি আপনাকে দাবির জায়গাগুলো ছাড়লে চলবে না। এবং বাঙালি পরিযায়ী শ্রমিক কে যেটা ব্যাপার হচ্ছে, সে খানিকটা তার না ঘরকা না ঘাটকা অবস্থা। সরকার চায় যে অবশ্যই এই ভোটটা তার দিকে আসুক এবং তার দিকেই যাবে, মূলত তার দিকেই এখনো যাবে, কারণ বাকি দলগুলি পরিযায়ী শ্রমিক নিয়ে যে বিরাট কিছু করেছে সেরকমও নয়। সুতরাং যাই হোক, হ্যাঁ যত যাই হোক, মানুষ দিনের শেষে এটা তৃণমূল কংগ্রেসের দিকেই ভোটটা এখনো থাকবে। কিন্তু ভোট দেওয়ার পাশাপাশি একটা দলকে সমর্থন, আমাদের যেটা বহুদিন ধরে রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে যে আমি আপনাকে ভোট দিই মানে আপনার কোনো গঠনমূলক সমালোচনা করা যাবে না, ব্যাপারটা তো তা নয়। আপনাকে ভোট দিয়েও আমি বলতে পারি যে এইটা হলে ভালো হয়, এটা করলে ভালো হয়। শেষমেশ অর্ণববাবু এইভাবেই ব্যাপারটা চালাতে হবে। শেষমেশ বিষয়টা উঠে আসছে যে সরকার যা ব্যবস্থা নিয়েছে, রাজ্য সরকার, সেটা তো রয়েছে রাজ্য সরকারের ভাবনা, এবং রাজনৈতিক দল তার রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থ করার, উদ্দেশ্য সিদ্ধি করার চেষ্টা তো করবে, কিন্তু লড়াইটা শেষমেশ সেই গরিব পরিযায়ী শ্রমিকদের এবং সচেতন মানুষদের একত্রে সেই লড়াইটা নিজেদেরই লড়তে হবে নিজেদের অধিকার আদায় করার জন্য। শেষ করছি আমাদের আজকের এই আলোচনা, আমাদের আজকের এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ অর্ণববাবু, অনেক ধন্যবাদ প্রশান্তদা। প্রশান্তদা আমাদের অনুষ্ঠানে এবার এই আজ প্রথম এলেন, আশা করি পরেও আবার কথা হবে দুজনের সঙ্গে। অনেক ধন্যবাদ। দর্শকরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।